নমস্কার, শুরু করছি হাল্লা বল। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আগামীকাল থেকে এসআইআর লাগু হচ্ছে বাংলায়। দ্বিতীয় দফায় 12টি মোট জায়গা নির্ধারণ করা হয়েছে যেখানে এসআইআর হচ্ছে, তার মধ্যে 9টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চল। নতুন করে এটা নিয়ে যে আবারও বেশ কিছু বিতর্ক তৈরি আগামী দিনে আবারও হওয়ার সম্ভাবনা রয়েছে, তা আজকে রাজনৈতিক দলগুলোর রিয়াকশন যা আসছে পরপর তা থেকে স্পষ্ট। কিন্তু যার জায়গায় দাঁড়িয়ে যে যা দাবি করেছেন তারা প্রত্যেকেই বলছেন সংবিধানকে সামনে রেখে এই দাবিগুলো আমাদের তরফ থেকে করা হচ্ছে। ইলেকশন কমিশন তারাও সংবিধানের ভেতরে থেকে তাদের কাজ করছেন, রাজ্য সরকার তারাও তাদের সংবিধানের আওতায় থেকে যা যা করার সেই কাজগুলো করছেন। তাহলে বিরোধ কোথায়? তাহলে বিতর্ক কোথায়? তাহলে জটিলতা কোথায়? আজকে আলোচনায় আসবো, আমাদের সঙ্গে যারা প্যানেলে রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাবো। কিন্তু তার আগে ইলেকশন কমিশনার কি বলেছেন আজকে একটু শুরুতেই সেটা দিয়ে শুরু করি। দেখুন, अब फेज 2 12 राज्यों में या संघ शासित प्रदेशों में आरंभ होने वाला है। ये वो 12 राज्य हैं जहां पर कल से एसआईआर शुरू होने वाला है। अंडमान एंड निकोबार आइलैंड यूनियन टेरिटरी, स्टेट छत्तीसगढ़, गोवा, गुजरात, केरल, यूनियन टेरिटरी लक्षद्वीप, मध्य प्रदेश, पुदुचेरी यूनियन टेरिटरी, राजस्थान, तमिलनाडु, उत्तर प्रदेश, वेस्ट बंगाल। इन 12 राज्यों में कुल मतदाता 51 करोड़ के लगभग हैं। प्रिंटिंग और ट्रेनिंग का कार्य कल से शुरू होगा और 3 नवंबर तक चलेगा। हाउस टू हाउस इन्यूमरेशन 4 नवंबर से 4 दिसंबर तक। पब्लिकेशन ऑफ ड्राफ्ट इलेक्टोरल रोल्स 9 दिसंबर 2025। क्लेम्स एंड ऑब्जेक्शंस का पीरियड 9 दिसंबर 2025 से लेकर 8 जनवरी 2026। जिन लोगों को नोटिस जाएंगे उनकी हियरिंग और वेरिफिकेशन का समय 9 दिसंबर से 31 जनवरी तक होगा और फाइनल इलेक्टोरल रोल्स 7 फरवरी 2026 को प्रकाशित किए जाएंगे। দীর্ঘ সাংবাদিক বৈঠক, বেশ কিছু বিষয়ে এখানে উল্লেখ করেছেন জ্ঞানেশ কুমার, এবং তার পাশাপাশি স্পেসিফিক কিছু প্রশ্নের উত্তর কি দিয়েছেন সেগুলো আপনাদের দেখাবো। কিন্তু তার আগে একটু দেখাই যে আগামীকাল সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। আপডেট একটু নেওয়ার চেষ্টা করব। খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি। খালিদের সঙ্গে একটু কথা বলে এই বিষয়টা প্রথমে একটু জানাবো আপনাদের। খালিদ, একটু বিষয়তে জানবো বিষয়টা। একেবারে দেখো, এসআইআর প্রক্রিয়া চালু করার আগেই কিন্তু সমস্ত রাজনৈতিক দল, অর্থাৎ পশ্চিমবঙ্গে যারা স্বীকৃতি রাজনৈতিক দল রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু সর্বদলীয় বৈঠকে বসতে চলেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। তার কারণ হচ্ছে যে কোনো বিধি বা নিয়ম চালু করার আগে সমস্ত রাজনৈতিক দলের মতামত, তাদের পরামর্শ, তাদের বিভিন্ন সাজেশন, সেই সমস্ত নিয়ে কিন্তু সেই প্রক্রিয়া তারা চালু করেন। এবং এই ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম ঘটছে না। তার কারণ হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দলকে আগামীকাল বিকেল 4টের সময় এই সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করার জন্য কিন্তু আবেদন জানানো হয়েছে। অর্থাৎ এই সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলে যারা প্রতিনিধি দল রয়েছেন তারা কিন্তু আসবেন এবং আগামীকালই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগ্রওয়ালের নেতৃত্বে তার যে ফুল বেঞ্চ রয়েছে তারা কিন্তু বৈঠক করবেন। কিন্তু তোমাকে একটা কথা জানিয়ে রাখি যে ইতিমধ্যে একটা বড় সমস্যার সম্মুখীন হতে চলেছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। তার কারণ হচ্ছে যে রাজ্য সরকার যেভাবে বিজ্ঞপ্তি জারি করে, যেভাবে বিভিন্ন বদলি করেছে, একটা প্রশাসনিক সংস্কার করেছে এবং প্রশাসনিকভাবে যে ব্যাপক রদবদল করেছে, তার কিন্তু একটা প্রভাব সরাসরি কিন্তু এসআইআর প্রক্রিয়ায় পড়তে চলেছে বলে কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ হচ্ছে যাদেরকে নতুন ডিএম করা হয়েছে তাদের কাছে কিন্তু প্রশিক্ষণ
প্রশিক্ষণ নেই এর এসআইআর এর, অর্থাৎ তাদের কাছে এসআইআর এর কোনো অভিজ্ঞতাই নেই, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু আগামীকাল থেকে প্রশিক্ষণ দেওয়ার কাজ কিন্তু শুরু করতে চলেছে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর। তার কারণ যদি তাদের কাছেই প্রশিক্ষণ না থাকে তাহলে তারা কিভাবে বিএলওদের প্রশিক্ষণ করবে, এটাই কিন্তু একটু এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে। তার কারণ হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের পক্ষ থেকে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক, ইআরও এবং এইআরও কে কিন্তু ট্রেনিং দেবে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর, এবং ট্রেনিং নেওয়ার পরে ডিওরা সমস্ত যারা বিএলওরা রয়েছে তাদেরকে ট্রেনিং দেবে। কিন্তু এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন আইএএস আধিকারিকদের যে নতুনভাবে জেলা শাসক করা হয়েছে তাদের কাছে কিন্তু সেই অভিজ্ঞতা নেই, এবং এখানেই কিন্তু মাথা ব্যথা শুরু হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে। তারা চাইছেন যে প্রথমে তাদেরকে ট্রেনিং দিয়ে তারপরে কিন্তু বাকি অভিজ্ঞ যারা ডিএমরা রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, এবং সেই প্রশিক্ষণ 3 নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। তার কারণ তার একটু ডেডলাইন কিন্তু ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন স্থির করে দিয়েছে। সেই জায়গা থেকে এই সমস্ত যে প্রশিক্ষণের কাজ সেটা যাতে দ্রুত সম্পন্ন হয় তার জন্যই কিন্তু আগামীকাল এই ধরনের অনভিজ্ঞ যারা জেলা শাসকরা রয়েছে তাদেরকে কিন্তু আগামীকাল থেকে ভার্চুয়ালের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করবে মুখ্য নির্বাচনী আধিকারিক। অনেক ধন্যবাদ তোমাকে। আপাতত কথা বলছিলাম, খালিদ জামাল আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। আজকে যখন জ্ঞানেশ কুমার তিনি এই প্রেস কনফারেন্স করছেন সেই সময় কিন্তু একাধিক প্রশ্ন তাকে করা হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গকে নিয়ে বা পশ্চিমবঙ্গ রিলেটেড বেশ কিছু ইস্যু নিয়ে প্রশ্ন করা হয়েছে, এবং খুব সম্ভবত এই পুরো প্রেস কনফারেন্স এই যে সেশনটা তাতে সব থেকে বেশি প্রশ্ন পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে করা হয়েছে। কি উত্তর দিয়েছেন তার দেখুন। जहां तक वेस्ट बंगाल की बात है, कोई भी गतिरोध नहीं है। संविधान के अंतर्गत सभी संवैधानिक संस्थाएं अपने अपने दायित्व का पालन करती हैं। इलेक्शन कमीशन स्पेशल इंटेंसिव रिवीजन करते हुए अपने दायित्व का पालन कर रहा है, और इसी तरह से राज्य की सरकारें भी अपने अपने दायित्व का पालन करेंगी। वेस्ट बंगाल की बात एक बार दोबारा उठी है। संविधान के अंतर्गत हर संवैधानिक संस्था को अपना दायित्व निभाना होता है। आर्टिकल 324 सब क्लॉज 6 के तहत मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है। इसी तरीके से कानून व्यवस्था की जो आपने बात की वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है, और मुझे इसमें कोई भी संकोच नहीं है कि हर राज्य सरकारें चुनाव आयोग की तरह ही अपनी पूरी संवैधानिक दायित्व का निर्वहन करेंगी और करती रही। সংবিধানের ভেতরে থেকে সংবিধানকে রক্ষা করতে হবে। আজকে আমাদের সঙ্গে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন তারা কিভাবে দেখছেন এই সম্পূর্ণ বিষয়টিকে কথা বলবো। কৃষাণু মিত্র আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল মুখপাত্র। কৃষাণু দাকে স্বাগত জানাই। প্রথমেই রয়েছেন বিজেপি মুখপাত্র অরিজিৎ বক্সি, অরিজিৎ দাকে স্বাগত জানাবো। রয়েছেন সন্দীপা চক্রবর্তী, কংগ্রেস মুখপাত্র, সন্দীপা দিকে স্বাগত জানাবো, এবং রাজনৈতিক বিশ্লেষক আজিজুল বিশ্বাস রয়েছেন, আজিজুল দাকেও স্বাগত জানাবো। কৃষাণু দাকে দিয়ে শুরু করি। কৃষাণু দা, একদম শেষ যে অংশটা আমি দেখাচ্ছিলাম, যে কথা এখানে বলছেন বারবার জ্ঞানেশ কুমার, যে আশা করি পশ্চিমবঙ্গের সরকার সহযোগিতা করবে এবং সংবিধানের ভেতর থেকে সংবিধানকে রক্ষা করতে হবে। আজকে যতগুলি প্রশ্ন ওনাকে করা হয়েছে তার মধ্যে সব থেকে বেশি প্রশ্ন পশ্চিমবঙ্গ ওরিয়েন্টেড। কিভাবে দেখছেন? না, প্রথম কথা হচ্ছে কি, আশা করি শব্দটা আমি শুনিনি উনার মুখে। যাই হোক, আপনি যখন বললেন আমি ধরে নিচ্ছি উনি হয়তো বলেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে বাংলা নিয়ে বিজেপির সরকারের বা এইসব যে তথাকথিত সাংবিধানিক পদমর্যাদার যেসব অর্গানাইজেশন, তাদের বিশেষ উক্তি বাংলা নিয়ে এক কেন হবে, আর দ্বিতীয় কথা হলো তারা কি বলছেন। আমরা আজকে আরেকটি ভার্ডিক্ট দেখেছি, সাংবিধানিক পরিকাঠামো উনি
জ্ঞানেশবাবু একটা কথা বলছিলেন, কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি, সাংবিধানিক দায়িত্বের কথা উনি বলছিলেন। তো সাংবিধানিক দায়িত্বতে ভারতবর্ষের প্রত্যেকটি অঙ্গরাজ্য বাংলা সহ, তাতে ভারতবর্ষের সরকারের প্রকল্প মানরেগা, মহাত্মা গান্ধী ন্যাশনাল আরবান রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম, তো সেখানকার টাকা বিগত 3 বছর ধরে অনৈতিক এবং অসাংবিধানিক ভাবে যে তারা আটকে রেখেছে, এবং এতটা নির্লজ্জ যে তাতে কনস্টিটিউশনালি ম্যান্ডেটেড যে বাজেটারি অ্যালোকেশন অবধি তারা করেনি বিগত 3 বছর, সেটা আজকে সুপ্রিম কোর্টও পরিষ্কারভাবে বলেছে যে এতদিন আমরা, মানে তৃণমূল, কংগ্রেস এবং রাজ্য সরকার, আমরা যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলোই ঠিক। রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্র সরকার অসাংবিধানিক বেআইনি কাজ। তো আমরা আশা রাখবো যে এরকম বেআইনি কাজ, এরকম অসাংবিধানিক কাজ বিজেপি সরকার বাঙালির প্রতি বিদ্বেষ নিয়ে যা বিগত 11 বছরে চালাচ্ছেন, বিশেষ করে 2019-এর পর থেকে যখন রাজ্যতে তারা ভাবছেন যে তারা ঘুরপথে ক্ষমতা দখল করতে পারেন, আর হবে না। আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা জ্ঞানেশবাবু বলেছেন যে ফরেনারদের নাম নাকি বাদ দেওয়া হবে। প্রথমে তাকে এই জবাবদিহি করতে হবে ভারতের নির্বাচন কমিশনকে যে ফরেনাররা ঢুকলো কি করে। 2024-এর ভোট, 2021-এর বিধানসভা ভোট, তার আগে 2019-এর লোকসভা ভোট, এরকম যদি আমি যাই এবং প্রত্যেক রাজ্যতে, তাহলে এই ফরেনাররা ছিল, এই গাফিলতি বা এই বেআইনি কাজটা কাদের দেখা উচিত ছিল, নামগুলো বাদ দেওয়া হয়েছিল। আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা যে আমি জানতে চাই যে কোন রাজ্যের সরকার বা কোন রাজ্যের বিরোধী দল বা কোন রাজ্যের বিরোধী দল নেতা সেই রাজ্যের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নাম এই এসআইআর এর মারফত বাদ দেওয়া হবে। বাংলা ছাড়া আর কোন রাজ্যতে এরকম ইররেসপন্সিবল কমেন্ট বিরোধী দল বা কোনো দলের পক্ষ থেকে করা হচ্ছে, এটা যদি তুলে ধরতেন উনি। তার কারণ হচ্ছে যে বাংলা নিয়ে তাদের বিশেষ চিন্তা তো কেন না, বাংলাতে গণতান্ত্রিকভাবে সাংবিধানিকভাবে জেতা যাচ্ছে না। বুঝতে পারছি যে আজকে এত কিছু পর যেই একটা মাত্র রাজ্যতে এসআইআর কমপ্লিট হয়েছে, সেখানে কত ফরেনার বেরিয়েছে। নির্বাচন কমিশন একটু বড় মুখ করে যদি বলতেন ভালো হতো। তার কারণ হচ্ছে শুধু শুভেন্দু বাবু তো নয়, শুধু বাংলার বিজেপি নেতা তো নয়, কেন্দ্রীয় বিজেপি নেতা মন্ত্রীরাও এইসব উক্তি বারবার দিয়েছেন। বিভিন্ন নাকি বিদেশিদের নাম বাদ দেওয়া হবে। আমি আবার বলছি, প্রথমত বিদেশিদের নাম যে ভোটার লিস্টে আছে বা ছিল, তার দায়টা কার, তার জন্য কার কার শাস্তি হয়েছে, 1। 2 হচ্ছে বিহারে আমরা দেখলাম 315 জনকে চিহ্নিত করে বাদ দেওয়া হয়েছে বিদেশি বলে। সে 315 জনের মধ্যে 78 জন মুসলমান এবং 237 জন হিন্দু, যাদেরকে বলা হচ্ছে নেপাল থেকে আগত বৈদেশিক হিন্দু। এখন এই 315-র মধ্যে 78 জন মুসলমান। যোগেন্দ্র যাদব পরিসংখ্যান দিচ্ছে 78-এর জন্য মধ্যে 78 মুসলমানের মধ্যে 9 জন হচ্ছে বাংলাদেশ থেকে আগত মুসলমান, 3 জন মারা গেছেন। তাহলে এই যে মানে যে ওই একটা হিন্দিতে কথা আছে না যে খোদা পাহাড় নিকলা চুহা নাকি, তো এই যে এত বহিরাগত, এত বিদেশি, এই যে বলে টোলে 7.5 কোটি ভোটার লিস্টে বিহারে আপনি পেলেন 315 জন বিদেশি, তার মধ্যে আবার ম্যাক্সিমামই হিন্দু। তাহলে এই বিদেশিগুলো কাকে দাগিয়ে দেওয়া হচ্ছে? এর পেছনে অভিসন্ধিটা কি? মানে রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে, সাংবিধানিকভাবে পরাজিত হয়ে এখন ঘুরপথে। তো ঘুরপথটা আমরা দেখে নিয়েছি। আমার নেত্রী গত ফেব্রুয়ারি মাসেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রথমে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। এই গণেশ কুমারের সংগঠন নির্বাচন কমিশন মেনে নিয়েছিল, হ্যাঁ তারা নাকি ভুলবশত বাইরের রাজ্যের ভোটারদের পশ্চিমবাংলার ভোটার বানিয়ে দিয়েছিলেন। তারপরে তাদের নাম বাদ গেছে কিনা আমরা জানি না, কিন্তু মহারাষ্ট্রতে, আজকে কর্ণাটকায়, আজকে উত্তরপ্রদেশে, আজকে বিভিন্ন রাজ্যতে এই অযাচিতভাবে বহিরাগতদের ভোটার লিস্টে ঢোকানো হয়েছে। এটা বারবার প্রমাণিত হয়েছে। কৃষ্ণদা, ঠিক এইখানে আরো একটা প্রসঙ্গ একটু বলতে চাইবো কৃষ্ণদা, অসম নিয়ে।
অসম নিয়ে আজকে অসম নিয়ে যে কথা বলেছেন জ্ঞানেশ কুমার, সেখানে বলছেন যে কেন অসমে এই সেকেন্ড ফেজেও কেন অসমের নাম রাখা হচ্ছে না। সেখানে উনি যে কথা এখানে বলছেন স্পষ্ট করে যে ওখানে একটা আলাদা বিধির কথা বলছেন। কি বলেছেন একটু শোনাই আপনাদের। आगामी जो 5 राज्यों के चुनाव है, क्योंकि अगले साल मध्य में वहाँ चुनाव होने, उसमें असम भी है। असम में आपने SIR कराने का फैसला नहीं किया है दूसरे चरण में, तो इसकी वजह क्या है, कारण क्या है, और यहाँ कब कराएंगे? जैसे कि आप सब लोगों को विदित होगा, भारतीय नागरिकता कानून में आसाम के लिए नागरिकता के लिए अलग प्राविधान है। और दूसरा विषय ये है कि माननीय सुप्रीम कोर्ट की देखरेख में वहां पर नागरिकता की जांच का कार्यक्रम लगभग पूर्ण होने वाला है। ऐसी स्थिति में जो ये 24 जून का SIR का ऑर्डर था वो पूरे देश के लिए था, वो आसाम पर लागू नहीं होता, और इसलिए आसाम के लिए अलग से रिवीजन के आदेश जारी किए जाएंगे। কেন্দ্র বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা লাগাতার একটা অভিযোগ করে এসেছেন, সেটা হচ্ছে যে SIR এর হাত ধরে CAA বা NRCর পথ আরও মসৃণ করতে চাইছে এই দেশের সরকার। আজকে অসম প্রসঙ্গে যখন এইরকম একটি মন্তব্য সামনে আসছে, তখন তাতেই কি শিলমোহর পড়ছে? বিষয়টা কি সেই দিকেই যাচ্ছে? এই প্রশ্নটার উত্তর অরিজিৎদার কাছ থেকে এক্সপেক্ট করবো। দেখুন, প্রথমেই বলি যে তৃণমূল মুখপাত্র অনেক কিছু বললেন বেশ অনেকক্ষণ ধরে। আমি কৃষ্ণদাকে দেখেছি যখন বিজেপির হয়ে কথা বলতেন এক সময়, কোনো এককালে বেশ পড়াশোনা করে যেতেন, কিন্তু জানি না তৃণমূলে তো পড়াশোনার চল নেই বললেই চলে, সেটা তো খুব অ্যাপারেন্ট। তা বোধহয় ওনারও সেই অভ্যাসটা চলে গেছে। আমি প্রথমে আসামের ব্যাপারটায় আসি। আসামের ব্যাপারটা ইতিহাস পড়াবার কোনো দরকার নেই, চ্যানেলে চ্যানেলে বহুবার চর্চিত, ডকুমেন্টেড, যে আসামের বিষয়টা এই নাগরিকত্বের নাগরিকত্বের বিষয়টা নিয়ে আসামের ব্যাপারটা অন্যান্য রাজ্যের থেকে আলাদা। কারণ ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955, যেটা সেকশন 3 1950-এর 26শে নভেম্বরে আগের 26শে জানুয়ারির আগের যে কোনো ব্যক্তি জন্ম নিয়েছেন তাকে ভারতের বাই বার্থ ভারতের নাগরিকত্ব দেয়। কিন্তু আসামের ক্ষেত্রে আমরা জানি কি, আসামের ক্ষেত্রে 1985-তে যখন এগ্রিমেন্ট স্বাক্ষর হলো রাজীব গান্ধী এবং আসাম যে মুভমেন্ট চলছিল আসামের আশুর মধ্যে, যে আসাম অ্যাকর্ড, সেই আসাম অ্যাকর্ডের উপর বেস করে 1985-এ প্রথম সংশোধন হলো আমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট, এবং তাতে সেকশন 6A লাগু হলো, যেখানে বলা হলো যে আসামের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা বাকি ভারতবর্ষের থেকে আলাদাভাবে ডিল করা হবে। কীরকম আলাদাভাবে? যে 1966 পয়লা জানুয়ারির আগে যারাই আসামে এসছে তারা ভারতবর্ষের নাগরিক হিসাবে চিহ্নিত হবে। 1966 পয়লা জানুয়ারির পর থেকে 1971 পর্যন্ত যারা এসেছেন, 71-এর 24শে মার্চ, তারা নাগরিকত্ব পাবেন, কিন্তু 10 বছর ভোটাধিকার পাবেন না। সুতরাং আসামের যে টোটাল বিষয়বস্তুটা রয়েছে এই নাগরিকত্বের হিসাবে, সেটা কিন্তু বাকি ভারতবর্ষের থেকে বরাবরই আলাদা ছিল, এবং সেখানে এই নাগরিকত্ব দেওয়ার কাজটা সম্পূর্ণভাবে প্রথম থেকে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে হচ্ছে, এবং যেটা আমরা প্রত্যেকে জানি যে সেটা একদম শেষ পর্যায়ে এসে রয়েছে। সুতরাং ইলেকশন কমিশনার যেটা বলেছেন, আমি ইলেকশন কমিশনের মুখপাত্র নই, কিন্তু ইলেকশন কমিশনার যেটা বলেছেন আজকে বসে, যে আসামের প্রশ্নের উত্তরে, যে আসামের বিষয়বস্তু বাকি ভারতের থেকে আলাদা বলে কমন গাইডলাইন সারা ভারতের অন্যান্য স্টেট এবং ইউটির জন্য যেটা যেতে পারে সেটা আসামের জন্য হবে না। এবং উনি এটাও বলেছেন যে পরবর্তী সময় আসামের জন্য আমরা আলাদা করে গাইডলাইন ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্টকে মান্যতা দিয়ে আমরা পাবলিশ করবো। তো সুতরাং আমাদের দেখতে হবে যে সেটা আসাম অ্যাকর্ড অনুযায়ী যে সিটিজেনশিপের ফর্মুলা রয়েছে সেভাবে তারা কীভাবে ব্যাপারটাকে ডিল করেন। দ্বিতীয় যে কথা, বিহারের কথা উনি তুললেন, বিহারের কথা তুলেই উনি ঢুকে গেলেন কিন্তু হিন্দু মুসলমানে। বিজেপি কিন্তু একবারও বলেনি যে SIR-এ কোনো বিশেষ কোনো কমিউনিটির প্রতি টার্গেট রয়েছে, বিজেপি একবারও বলেনি। তৃণমূল মুখপাত্র শুরুতেই প্রথমে বললেন 300, কি সুন্দর বিভাজনটা করে দিলেন, 323-এর মধ্যে কত বললেন 78 হচ্ছে কোনো একটি কমিউনিটি, বাকিরা অন্য কোনো একটি কমিউনিটি। তাহলে কে কাকে আক্রমণ করছে আমরা তো সেভাবে ব্যাপারটা দেখছি না, বিজেপি তো সেভাবে ব্যাপারটা দেখছে না। বিজেপির একটাই বক্তব্য, এবং সেটা সাংবিধানিক বক্তব্য, সেটা ভারতবর্ষের যারা নাগরিক তিনি যে ধর্মাবলম্বী হোক না কেন তার ভোটাধিকার সুরক্ষিত করতে হবে।
যিনি ভারতবর্ষের নাগরিক নন, তিনি যে ধর্মাবলম্বী হোক না কেন দেখার দরকার নেই, তিনি ভোটাধিকার থেকে বিচ্যুত তাকে করতে হবে। এটা আমাদের সাংবিধানিক ম্যান্ডেট এবং ইলেকশন কমিশনারও বারে বারে একই কথা বলেছে। আমরা একটাই কথা বলছি যে এসআইআর ইলেকশন কমিশনের কাজ, এটা সাংবিধানিক ম্যান্ডেট। ইলেকশন কমিশন এই পুরো জিনিসটাকে বিহারে অ্যাপ্লাই করেছে এবং বিহারে অ্যাপ্লাই করার পর সেই নিয়ে যদি সবার আগে কেউ সুপ্রিম কোর্টে দৌড়ে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রথম মামলা করতে তৃণমূল কংগ্রেস মহুয়া মৈত্র দৌড়েছিল। কি নিয়ে দৌড়েছিল? আধার কার্ডকে মান্যতা দিতে হবে, আধার কার্ডকে মান্যতা দিতে হবে। একটু আগে তৃণমূল মুখপাত্র খুব কায়দা করে আজকের একটা সুপ্রিম কোর্টের জাজমেন্টের কথা বলছিলেন, যে মনরেগার কাজের কথা বলছিলেন। ঠিক একই রকমভাবে এই তৃণমূল মুখপাত্ররাই যেদিন প্রথম আধার নিয়ে সুপ্রিম কোর্টের অর্ডার বেরোলো, পারলে প্রায় সবুজ আবির মাথা থেকে পা অবধি মেখেই ফেলে, আধার পেয়ে গেছি, আধার পেয়ে গেছি। 24 ঘন্টার মধ্যে সেই আনন্দ মিটে গিয়ে নতুন দাবি মমতা দেবীর মুখে উঠে এলো, না না আধারটা না, আমরা স্বাস্থ্যসাথী কার্ডটাকে চাইছি ইনক্লুড করানো হোক। দাবি বদলে গেল। প্রথমে অর্ডারটা পড়েনি, শুনেই নেচে ফেলেছিল যে আধার চলে এসছে 12তম ডকুমেন্ট, এই যে আমি ভোট ব্যাংক বানিয়ে রেখেছি। মানে প্রয়াত বিজেন রায়ের মতো ব্যক্তিত্বরা যারা আজ থেকে বেশ কয়েক বছর আগে প্রয়াত হয়েছেন, কিন্তু এই 4টে থেকে বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টার মধ্যে এসে টুক করে ভোটটা দিয়ে যান এবং তার ছেলে আক্ষেপ করে যে আমি যদি আরেকটু পরে আসতাম আমার প্রয়াত বাবার সাথে আমার দেখা হয়ে যেত। এই যে ভোট ব্যাংকটা, এই ভোট ব্যাংকটাকে অটুট রেখে এগিয়ে যাওয়া, ভেবেছিল যে আধার দিয়ে সেটাকে করে ফেলবো, আধার দেখাবো আর নামটাকে ইনট্যাক্ট রেখে দেবো। যখন তাহলে এটা বলা হচ্ছে কেন যে একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়? এটা তাহলে বলা হচ্ছে কেন? এই আশঙ্কাটা তৈরি হচ্ছে কেন? আশঙ্কা তৈরি হওয়াটা তো অমূলক, সেটা তো আজকের দিনে বলার অপেক্ষা রাখে না। কারণ ইলেকশন কমিশনারের যদি আপনি বিবৃতিটা দেখেন, প্রথম 3 মিনিটের মধ্যে উনি ওনার ওই পিপিটিতে দেখিয়েছিলেন যে আসামে, বিহারে সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার পরে বিহারের প্রতিটি পঞ্চায়েত অফিসের সামনে, বিহারের প্রতিটি সরকারি দপ্তরের সামনে যে নামগুলো কাটা গেছিল সেই নামের তালিকা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 48 ঘন্টার মধ্যে পাবলিশ করতে হবে এবং ইলেকশন কমিশন প্রতিটা জায়গায় জায়গায় সেই তালিকা পাবলিশ করেছিল এবং ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট সেখানে কমপ্লিট নামের তালিকা পাবলিশ করে দিয়েছিল। তার রেসপেক্টে আজকের দিনে দাঁড়িয়ে ইলেকশন কমিশনার সদর্পে বলেছেন অ্যাপিলের সংখ্যা 0। অর্থাৎ এখান থেকে খুব সহজে প্রমাণ হয় যে ইলেকশন কমিশন স্বচ্ছভাবে কাজ করে বিহার থেকে বিহারের ইলেকটোরাল রোলের যে শুদ্ধিকরণ করেছে তার মধ্যে কোনো দুর্নীতি ছিল না। কারণ যদি সেখানে কোনো দুর্নীতি থাকতো, যদি সেখানে এমন কোনো নাম থাকতো যে তিনি বৈধ ভোটার, তা সত্ত্বেও কেটে দেওয়া লিস্টে তার নাম রয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে তার জন্য 2টো অ্যাপিলের রাস্তা খোলা ছিল। সুপ্রিম কোর্টে এই মহুয়া মৈত্র এবং কৃষ্ণদার দল তো সবসময় রেডিই থাকে। সুপ্রিম কোর্টের দরজায় মোটামুটি আপনি গেলে দেখবেন ভোট 4টে থেকে বিকেল 5টা অবধি সবটাই স্বচ্ছ। তাহলে বিরোধিতার প্রয়োজন হচ্ছে কেন বা বিরোধিতা হচ্ছে কেন? আমি কৃষ্ণদার কিছু একটা বলার রয়েছে, একটুখানি শুনে নি কৃষ্ণদা। না, প্রথম কথা হচ্ছে যে ওটা বললো ও এক জায়গাও বলতে পারলো না যে আমি কি ভুল তথ্য দিলাম। 1, 2 হচ্ছে আমি যে তালিকাটা দিলাম এটা নির্বাচন কমিশনের ফাইনাল লিস্ট, বিহারের তালিকা কতজন ফরেনার। তৃতীয় যে বলছে না শেষে যে ইলেকশন কমিশন তালিকা ঝুলিয়ে দিয়েছে, একদমই নয়। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আসার পর নির্বাচন কমিশনকে বলা হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল যে যাদের নাম কাটা হয়েছে কি কারণে কাটা হয়েছে সেটা বলতে হবে, শুধু কেটে দিলে হবে না। কি আলাদা বললেন আমি তো বুঝলাম না। বাধ্য হয়েছে নামের তালিকাটাই তো প্রকাশ করার কথা। কারণ নাম যদি তালিকায় না থাকে, তিনি সেটা নিয়ে শব্দ করবেন না। আপনারা তো বসেই থাকেন সেটা নিয়ে চিৎকার করার জন্য। আপনারা কি তাহলে সেই তালিকাটা কৃষ্ণদা, আপনারা সেই তালিকাটা দেখেননি? আপনারা যে তালিকাগুলো ঝুলিয়ে দেওয়া হয়েছিল ওয়েবসাইটে দেওয়া হলো, আপনারা সেই তালিকাগুলো দেখলেন না? আপনারা দেখেছেন, আপনারা তন্ন তন্ন করে খুঁজেছেন, আপনারা সেখানে কোনো বৈধ ভোটার পাননি যে যার নাম ইলেকশন কমিশন কেটে দিয়েছে। তাই আপনারা কোর্টে যেতে লজ্জা পেয়েছেন, আপনারা কোর্টে যাননি, আপনারা মুখ চুন করে বাড়িতে চলে গেছেন। আপনাদের কোনো দাবি ধোপে টেকেনি। সত্যটাকে স্বীকার করুন। যদি সেখানে সেরকম নাম থাকতো আপনারা কোর্টে যেতেন কি যেতেন না? দাদা প্লিজ আসবো, একটা ব্রেক নিতে হবে আমাকে। আমি কৃষ্ণদা আসবো। একটা কনফিউশন আমি জানি না, এই যে শান্তনু ঠাকুর বলছেন যে যারা সিএএ তে আবেদন করবেন তারা সুরক্ষিত, শাসক দল, এটা উনি ওনার রাজনৈতিক মানে যে জমিতে দাঁড়িয়ে রয়েছেন সেখানে তাকে বলতে হচ্ছে যে শাসক দল কোনো রাস্তা না পেয়ে রাজনীতি করছে, বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুদের ভয় দেখানোর জন্য এটা করছে।
যারা, আবার বলছি, যারা সিএতে আবেদন করবে তারা সুরক্ষিত থাকবে। আমার যে কনফিউশনটা তৈরি হচ্ছে, আমি কেন বলছি কথাটা, একটা ব্রেক নেব, ফিরে এসে শান্তনু ঠাকুর ঠিক কি বলেছেন, তার পাল্টা কুণাল ঘোষ কি বলেছেন দেখাবো, দেখিয়ে আমি সন্দীপাদি এবং আজিজুলদার কাছে আসব। কেন এই কথাটা তাহলে এখানে বলতে হচ্ছে শান্তনু ঠাকুরকে? মতুয়া সম্প্রদায় তারা কি এইখানে দাঁড়িয়ে আতঙ্কে রয়েছেন? কোনো সমস্যার তৈরি হতে পারে আগামী সময় তাদের জন্য? জানি না কি হবে। এরকম কিছু একটা চলছে, কিন্তু সাধারণভাবে আমরা যতদূর জানি যারা সিএতে অ্যাপ্লিকেশন করবেন তারা সুরক্ষিত থাকবেন, এটা আমাদের সম্পূর্ণ একটা ধারণা। এবং ইলেকশন কমিশনের সাথে ডেলিগেটসরাও কথা বলেছে, তো সেখানে স্বাভাবিকভাবেই শাসক দল আর কোনো রাস্তা না পেয়ে আজকে এই বাংলাদেশ থেকে যারা উদ্বাস্তু মানুষ এসছে এদের ভীত সন্ত্রস্ত করে রাখার জন্যে এরা বিরাটভাবে উদ্যোগী হয়েছে। থেকে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের, সেটা বুঝে গেছেন শান্তনু ঠাকুর। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন যে এসআইআরে বাদ গেলে সিএ দিয়ে ঢোকাবেন এই বলে আবার একটা ক্যাম্প করা ইত্যাদি। এটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা। এসআইআর মতুয়া সম্প্রদায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পাশে আছে। ওনারা বুঝতে পারছেন যে যে ক্রাইটেরিয়ায় বাদ দেওয়া হচ্ছে তাতে মতুয়া সম্প্রদায়ের উপর বা অনেক, ওনারা শুধু মুসলিম 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 বলছেন তো, অনেক হিন্দু সম্প্রদায়ের উপর বিপুলভাবে আঘাত আসতে চলেছে, সেটা সব থেকে বেশি বুঝতে পারছেন ওনারা। সেই কারণে নাটক করতে নেমেছেন। তাহলে এসআইআরে কেন, তাহলে এসআইআরে ন্যায্য নাগরিক বাদ যাবে কেন? তাহলে এখন থেকে এসআইআরে ন্যায্য নাগরিক বাদ যাবে কেন? আসামের বিষয় বুঝলাম, আলাদা বিধি রয়েছে, কিন্তু এখানে যেটা শান্তনু ঠাকুর বলছেন সিএতে আবেদন করবে তারা সুরক্ষিত থাকবে। সন্দীপাদি, আমি এতক্ষণ ধরে বিজেপি এবং তৃণমূলের কথা শুনছিলাম, শুনে আমার ছোটোবেলার একটা খেলার কথা মনে পড়ে গেল। কুমিরডাঙ্গা আমরা খেলতাম, যে জলে কুমির ডাঙায় বাঘ। মানে রাজ্যের মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের এখন এইরকমই অবস্থা। আপনারা, আমরা যদি একটু এক্সক্লুসিভ একটু ব্রিফে যাই, তৃণমূল এবং বিজেপি যা যা বলেছে, দেখুন অধীরবাবু বলেছে যে এসআইআর এটা একটা নর্মাল প্রক্রিয়া, 2002-তেও হয়েছিল, প্রায় 23 লক্ষ লোকের নাম বাদ পড়েছিল। এইটা নিয়ে তো লাফালাফি করার কি আছে? এটা একটা সাংবিধানিক একটা ইনস্টিটিউশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ওনারা এটা করে চলেছেন, বছরের পর বছর করে চলেছেন, এখনও করছেন। এটা নিয়ে এত লাফালাফি করার কিছু নেই। বরঞ্চ যেটা আমাদেরকে নজরে রাখতে হবে যে এসআইআর এর নামে কোনো ন্যায্য ভোটার যেন বাদ না যায়। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দায়িত্ব কিন্তু কাউকে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার নয়, সেটার দায়িত্ব রাষ্ট্রের। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দায়িত্ব হচ্ছে না ভোটার লিস্টে নাম ঢোকানো, ভোটার লিস্টে নাম ঢোকানো, এবং যেই যেই ক্যাটাগরিতে গিয়ে নামগুলো বাদ দিতে হয় সেই সেই ক্যাটাগরি, যেরকমভাবে আপনার জন্ম তথ্য হতে পারে, স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম যেটাকে আমরা এসআরএস বলি, সেটার মৃত্যু হার, বয়স ভিত্তিক বেঁচে থাকার প্রবণতা, গড় আয়ু, কেউ যদি স্থানান্তরিত হন, সেগুলোর উপর ভিত্তি করে নাম যা বাদ যাওয়ার যাবে, কিন্তু অন্তর্ভুক্তি করা হয়। তো প্রথমে তো জানতে হবে যে ইলেকশন কমিশনের দায়িত্ব কিন্তু নাগরিকত্ব কাউকে পাইয়ে দেওয়া নয়, যেটা বারবার তৃণমূল এবং বিজেপি বলে বলে মানুষকে একটা দিশাহীন পথে এগিয়ে দেওয়ার চেষ্টা করছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে 2002-এর কথা যখন বলছিলাম এসআইআর হলো, তখন কিন্তু এই রাজ্যে ভোটার সংখ্যা ছিল 4,96,00,000। আজকের দিনে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে সেটা 7,63,00,000 হয়েছে, মানে 66% বেড়ে গেছে যদি আমরা পরিসংখ্যান দেখি। কিন্তু এই 2002-এর এসআইআর এর পর 2004-এ নির্বাচনের দিক দিয়ে যদি মানে সেটাকে যখন মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটার উপরে যখন বিশ্লেষণ করা শুরু করলো, এবং 2024-এর অগস্ট মাসে 2024-এর যে নির্বাচনটা হলো লোকসভা নির্বাচন, সেটার উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের ভোটারের কি একটা আনুপাতিক হার হতে পারে, আনুমানিক কতজন হতে পারে, সেটা যখন বের করলো, তখন দেখা গেল, আশ্চর্য হয়ে যাবেন আপনারা, 6,57,06,879 জন আনুপাতিক হওয়ার কথা ছিল সেই ডেটা অনুযায়ী। কিন্তু হয়েছে কতজন জানেন?
7,61,24,780, মানে প্রায় 1,04,17,931 জন অতিরিক্ত ভোটার পাওয়া গেছে আমাদের রাজ্যে। এই তথ্যগুলো তৃণমূল দেবে না, বিজেপি দেবে না, এগুলো কংগ্রেস থেকে পাবেন। এই অতিরিক্ত যে এক্সট্রা 2AB মতন, এই এক্সট্রা 1.5 লক্ষের মতো, প্রায় 1.5 লক্ষের মতো যে ভোটার পাওয়া, 1.5 কোটির মতো ভোটার পাওয়া গেছে, ওরা কোত্থেকে এসছে? উড়ে এসে জুড়ে বসেছে। তার মানে কোত্থেকে উড়ে এসেছে? কৃষাণু দাঁড়াও কিন্তু বলবেন না লাভলি খাতুনদের কি, হ্যাঁ লাভলি খাতুনদের কথা, লাভলি খাতুনদের কথা তৃণমূল বলবে না, মানবে না। সেই মতো আবার কর্ণাটকাতে একজনের নামে যে 4-4খানা ভোটার আই কার্ড, একটা ঘরের মধ্যে 60 জন 70 জনের ওপর একটা ঘরের নামে 60 জন 70 জন ভোটার লিস্টে নাম আছে, এগুলোর কথাও কিন্তু বিজেপি বলবে না, গোল 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 ঘোরাবে। এই যে দেখুন আসাম অ্যাকর্ডের কথা উঠলো, যেটা 1985 সালে প্রয়াত রাজীব গান্ধীজি করে গেছিলেন। আসাম আমাকে এটা বলুন সন্দীপাদি, ইলেকশন কমিশন যে সিদ্ধান্তটা নিচ্ছে বা যেটা করতে চলেছে, সেইটাতে সমর্থন আছে কিনা কংগ্রেস দলের? ইলেকশন কমিশন এসআইআর করতে চলেছে, করুক না, কিন্তু ইলেকশন কমিশন মাঠে নেমেছে নাগরিকত্ব প্রদানে, সেখানে আমাদের আপত্তি। যেটার দায়িত্ব রাষ্ট্রের, সেটা কেন করতে যাবে নির্বাচন কমিশন? কমিশনের মতো কাজ করুক। নির্বাচন কমিশনের যা দায়িত্ব, নির্বাচন ইলেকশন কমিশন রিক্রুটমেন্ট বোর্ড, সেখানে রিক্রুটমেন্ট নিয়ে কাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে না? বিএলএ, বিএলও, এইআরও, এদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। এরা কারা? রাজ্য সরকারের আধিকারিকেরা, রাজ্য সরকারের কর্মচারী। আপনি কি মনে করছেন দেবারতী দেবী যে পশ্চিমবাংলার বুকে যারা বিএলও, বিএলএ, আরও এদের কাজ করবে, তাদের ঘাড়ে অত মাথা আছে রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতে পারবেন না? তৃণমূল যেরকম ভাবে লাভলি খাতুনদেরকে আমাদের দেশের ভোটার শুধু না, আমাদের দেশের যা সাংবিধানিক অধিকার শুধু না, আমাদের দেশের গভর্নেন্সের সিস্টেমের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, শাসন পরিকাঠামোর ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, ঠিক সেরকম ভাবে লাভলি খাতুনরা বাংলাদেশ থেকে এই রাজ্যে কি করে এলো। এবং শুধু সেটা না, আসাম অ্যাকর্ড নিয়ে যখন কথা হচ্ছে, সবচেয়ে মজার ব্যাপার হলো আসাম অ্যাকর্ড নিয়ে আমরা তো বলছি যে আসামে কেন হচ্ছে না। আসামের জন্য এখন জ্ঞানেশ কুমার, যে জ্ঞানেশ নামটা উচ্চারণ করতে গেলে মনে হয় জ্ঞানের ইস হয়ে গেছে, জ্ঞানেশ কুমারজি এখন আমাদেরকে আসাম অ্যাকর্ড বোঝাচ্ছে। তাহলে আসাম অ্যাকর্ড যদি আমরা ফলো করি, সেই স্পেশাল যেটা ওই রাজ্যের স্ট্যাটাস আছে নাগরিকত্ব নিয়ে, ভোটার লিস্ট নিয়ে, সেটাকে যদি আমরা ফলো করি, তাহলে কিসের জন্য বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার আসামে তথা গোটা উত্তর পূর্বাঞ্চলে সিএ এনআরসি করতে চাইছিল? আসাম অ্যাকর্ড যখন আসামে আছে, তাহলে সিএ এনআরসি করার কি প্রয়োজন? আসাম অ্যাকর্ড ফলো করুন আপনারা। এখন আপনাদের আসামে তো সিএটা আসাম অ্যাকর্ড মেনেই হচ্ছিল, আপনি তাহলে জানেনই যে বিষয়টা আসামে তো উনি কি কথা বলে যাবেন? তাহলে ওনাকে কিন্তু গোটা প্রোগ্রাম কথা বলতে দেব না, বিজেপি যদি অসম্পূর্ণতা করে। একটা খবর এখানে একটু দিয়ে রাখতে চাই আমার দর্শকদের। আমি আসবো সন্দীপাদি, 1 মিনিট। মঙ্গলবার দিন একটা ব্রেকিং একটু আপনাদের জানিয়ে রাখবো। মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, যিনি এই ভার্চুয়াল বৈঠকে ডাক দিয়েছেন, এবং এই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি উপস্থিত থাকবেন। জেলা নির্বাচনী আধিকারিক থেকে শুরু করে এইআরও তাদেরকে নিয়ে সকাল 10টায় এই বৈঠক। মুখ্য নির্বাচন কমিশনার যে বৈঠক ডেকেছেন সকাল 10টায় মঙ্গলবার, অর্থাৎ আগামীকাল সকাল 10টায়, বেলা 3:30টার সময় সর্বদলীয় বৈঠক যেটা মুখ্য নির্বাচনী আধিকারিক ডেকেছেন। তার আগে অর্থাৎ একেবারে সকালবেলা সকাল 10টার সময় এই বৈঠক, ভার্চুয়ালি এই বৈঠকের ডাক, মুখ্য নির্বাচন কমিশনারের তরফ থেকে এই বৈঠকের ডাক, যেখানে জেলা নির্বাচনী আধিকারিক সহ ইআরও এবং এইআরওরা উপস্থিত থাকবেন, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। সন্দীপাদির কাছে আসবো, কিন্তু তার আগে একটু আজিজুলদার কাছে যাই। আজিজুলদা, রাজনৈতিক দলগুলোর মত শুনেছি আজকের এই প্রেস কনফারেন্সের পরে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার কি মূল্যায়ন? দেখো, এসআইআর তো নতুন কিছু নয়, আমাদের প্রায় 75 বছর পেরিয়ে গেছে আমাদের ডেমোক্রেসি, বিশ্বের সর্ববড় সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, 13 নম্বর এবং 1951 সাল থেকে শুরু করে যদি দেখো তাহলে 14 নম্বর এসআইআর। তার মানে কি দাঁড়ালো, 1952 থেকে 56 প্রথম হয়েছিল এসআইআর, তারপরে ধরো 57, 61, 65, 66, তারপরে আমরা দেখবো যে তোমার 83 থেকে 83 থেকে 84, 87, 89, 92, 93, 95, 2002, 2003, 2004 এতবার হয়েছে।
প্রশ্ন হচ্ছে এরপর 21-22 পরে আবার নতুন করে হচ্ছে। প্রশ্ন হচ্ছে আগে যে 14 বার বা 13 বার এসআইআর হয়েছে, এত শোরগোল তো পড়েনি, এত বিতর্ক হয়নি, এবারে কেন হচ্ছে? এই যে বিতর্কের কারণ, তার উত্তরটা কিন্তু শান্তনু ঠাকুর দিয়ে দিয়েছে। অর্থাৎ কোথাও না কোথাও এই যে যেভাবে বলার চেষ্টা হচ্ছে বিরোধীদের তরফ থেকে, কোথাও না কোথাও এসআইআর যেটা বলা হচ্ছে সেটা এনআরসি কিংবা সিএ এর সফট লঞ্চ নয় তো, এই যে জায়গাটা সফট লঞ্চ নয় তো, বা এটা সাইলেন্ট এনআরসি নয় তো। এই যে জায়গাটা, এই জায়গাটাকে বুঝতে গেলে আইডিওলজিক্যাল বেসটা দেখতে হবে। আর সাংবিধানিক প্রশ্নকে সামনে রেখে সবাই সংবিধান মানতে বাধ্য, নির্বাচন কমিশন বলেছেন, কিন্তু একটা জিনিস মানতে হবে যে একসময় আমাদের দেশের যে ভোটার লিস্ট ছিল তাতে একদম 1951 সালে বলি, রহিমের মা বা শম্ভুর ছেলে এইভাবে ভোটার লিস্টের নাম থাকে। অবশ্যই দরকার ছিল তো এনআরসির, কারণ পিউরিফিকেশন অফ ইলেকটোরাল প্রসেস দরকার আছে, কিন্তু আজকে তার উদ্দেশ্য চেঞ্জ হয়ে গেছে, এটা মানছি। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, ডেমোগ্রাফিক চেঞ্জেস হয়েছে, মাইগ্রেশন হয়েছে, অনেকের মৃত্যু হয়েছে, একাধিক ভোটার লিস্টে অনেকের নাম আছে, সুতরাং এগুলোর জন্য অবশ্যই এসআইআর দরকার আছে। কিন্তু যখন নির্বাচন ব্যবস্থাপনা পরিচালনার যে কাঠামো সেইটা যদি বদলে যায়, সেই বদলানোটা যদি নিরপেক্ষতা থেকে দূরে সরে আসা হয়, কেন আমি কথাটা বলছি, খুব সাম্প্রতিককালে 2004-এর পরে, খুব সাম্প্রতিক এই 2-3 বছরের কথা আমি বলবো, সেখানে নির্বাচন কমিশনার যারা নির্বাচন পরিচালনা করে সেটাতে বদল এসেছে। এর আগে কি হতো, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর যে 3 সদস্যের যে কলেজিয়াম, তারা নির্বাচন কমিশনারদের নিয়োগ করতেন। সেইটাকে পাল্টে বর্তমান কেন্দ্র সরকার কি করলো, সংবিধানের দোহাই দিয়ে সংবিধানকে পরিবর্তন করে কি করলো, সুপ্রিম কোর্টের বিচারপতি তাকে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার 2 জন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তার মানে একই দলের বা একই পলিটিক্যাল মানে শাসক গোষ্ঠীর 2 জন আর বিরোধী দলনেতা, তাহলে কি দাঁড়ালো, সামনাসের ওপেন হয়ে গেল পরিষ্কার 2-1। অর্থাৎ কেন্দ্র সরকার যাকে চাইবে সেই নির্বাচন কমিশনার হবে, অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষপাতশূন্য নির্বাচন পরিচালনা নিয়ে এইখানটা একটা প্রশ্নচিহ্ন চলে এলো। 2 নম্বর বিষয় হচ্ছে এইটা কোথাও না কোথাও আইডিওলজিক্যাল কনফ্লিক্ট কিনা, বা আইডিওলজিক্যাল যে অ্যাম্বিশনটা ছিল বা ড্রিম ছিল সেইটাকে বাস্তবায়নের সুযোগ এসেছে কিনা। ভুলে গেলে চলবে না যে আজ থেকে 100 বছর আগে একটা সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, 100 বছর পূর্তি হচ্ছে, তারই দ্বিতীয় গুরুজি গোলওয়ালকার, তার যে বাঞ্চ অফ থটস আছে সেখানে তিনি পরিষ্কারভাবে ধর্মীয় একটা গোষ্ঠীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে চিহ্নিত করা। এবং আমি একজন আরএসএসের একজন চিন্তাবিদের কথা বলবো, তার নাম হচ্ছে দামোদর মাধব দাতে বা দেব। তিনি তার আত্মজীবনীতে লিখেছেন যে গোলওয়ালকার 1964 পরে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে তিনি আবেদন জানাচ্ছে একদম স্পেসিফিকলি মুসলিমদের ভোটাধিকার অ্যাবলিশ করার। আমার কথা নয়, এটা ডকুমেন্টেড। আরএসএস এর চিন্তাবিদ তার অটোবায়োগ্রাফি লিখেছেন, এবং রিসেন্টলি আরএসএস এর 100 বছর নিয়ে ফ্রন্টলাইন ম্যাগাজিন এটা নিয়ে একটা নিবন্ধ প্রকাশিত, কেউ দেখে নিতে পারেন আমি যেটা বললাম। তাহলে ওই জায়গা থেকে শান্তনুবাবুকে নিয়ে আসুন। এই যে নাগরিকত্ব সংশোধন আইন সেখানে কিভাবে হয়েছে আমরা জানি। এই প্রথম ভারতবর্ষের ইতিহাসে ধর্মীয় পরিচিতির উপর ভিত্তি করে সে সে জৈন হতে পারে, বৌদ্ধ হতে, হিন্দু মুসলমান বাদ দিয়ে বাংলাদেশ, আফগানিস্তান বা পাকিস্তান থেকে যারা ধর্মীয় সংখ্যালঘু পারসিকিউটেড যারা হয়েছে তাদেরকে নাগরিক অধিকার দেওয়া হবে, বাকিদেরকে দেওয়া হবে না। তার মানে এই এসআইআর যাদের ভোটার লিস্টে নাম থাকবে না তাদেরকে সিএ মাধ্যমে তাদেরকে নাগরিক অধিকার দেওয়ার একটা প্রলোভন দেওয়া হচ্ছে। সেটাও খুব একটা সত্যির উপর দাঁড়িয়ে নেই, এটা বুঝতে হবে। এটা হচ্ছে বিজেপির প্রলোভন। আর একটা কথা হচ্ছে বিজেপির যে রাজ্য নেতারা তারা বলছে যে আমাদের যে পলিটিক্যাল ইলেকটোরাল যে সাকসেস সেটা নির্ভর করছে এসআইআর এ কত লোক বাদ যাবে কত লোক বাদ যাবে না। এটা তো বুঝতে এত কাজ লাগে না। এটা পরিষ্কার যে যখন ডকুমেন্টেশনের দরকার হয়, ডকুমেন্টেশনে যারা যাদের দলিল দস্তাবেজের অভাব কাদের থাকে, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, সে দলিত হতে পারে, তপশিলি জাতি হতে পারে, নারী হতে পারে, অশিক্ষিত মূর্খ যারা তারা হতে পারে, এবং মাইনরিটি যারা দীর্ঘদিন বঞ্চিত হচ্ছে। তাহলে এসআইআর সে বিহার হোক
বাংলা হোক যে কোনো রাজ্যে হোক, সেখানে কারা সবচেয়ে সমস্যা হবে, কাদের কাছে থ্রেট হবে এসআইআর, এই জায়গাটা থেকে কিন্তু বুঝতে হবে। অর্থাৎ কোথাও না কোথাও ওই ফুকুয়ান যে বায়োপলিটিক্সের যে ধারণা, সেই ধারণা থেকে ইলেকটোরাল ক্লিনজিং এর মাধ্যমে পরিষ্কারভাবে, ফ্যাসিবাদ তো একটা কথা বলেছিল জিউইজ ক্লিনজিং, সেটা ফিজিক্যালি ছিল, এখানে ফিজিক্যালি নয়, ইলেকটোরাল ক্লিনজিং এর মাধ্যমে ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং করে কোনো না কোনোভাবে এই দেশের একাংশ যারা নিপীড়িত, বঞ্চিত, আর্থিকভাবে বঞ্চিত, দলিত, এখনো উত্তরপ্রদেশ, আজকের খবরের কাগজে পেলাম উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলিতরা নিগৃহীত হচ্ছে, মার খাচ্ছে, খুন হচ্ছে, ধর্ষিত হচ্ছে। অর্থাৎ এই প্রান্তিক জনগোষ্ঠী যাদের হাতে আর্থিক ক্ষমতায়ন নেই, তারা কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত সার্বিকভাবে। এই এসআইআর বলি, যেটা ওই ইলেকটোরাল পিউরিফিকেশনের কথা বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেই জায়গায় বড় থ্রেট। আমি ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে বলছি, প্রান্তিক মানুষ যারা রাজবংশী হতে পারে, মতুয়া হতে পারে, মুসলিম ধর্মীয় মাইনরিটি হতে পারে, তারা কিন্তু একটা সমস্যার সম্মুখীন হবে। এই বাস্তবতা কিন্তু স্বীকার করতে হবে। আর সেই কাজে লাগিয়ে আজিজুলদা যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাকে সামনে রেখে আমি কৃষ্ণদার কাছে আসবো। সেই ব্যাখ্যাকে সামনে রেখে আমি এই প্রশ্নটা একটু আপনার কাছে রাখতে চাইবো কৃষ্ণদা। বিজেপি যদি এইভাবে টিকে থাকতে চায়, আমি আবার বলছি, একটি এই ইলেকশন কমিশন তারা একটি স্বয়ং শাসিত সংস্থা, সেটা মাথায় রেখে আমি বলছি, যা অভিযোগ সামনে এসেছে তার থেকে এবং আজিজুলদার ব্যাখ্যা থেকে, বিজেপি যদি এইভাবে টিকে থাকতে চায়, তাহলে আত্মনির্ভর ভারতের স্লোগান দেওয়া বা নরেন্দ্র মোদীর এই যে 56 ইঞ্চি ছাতির বড়াই করা, সেগুলো আজকে আর কোথাও ধোপে টিকছে না। তাই কি এই পদ্ধতি, তাই কি এই পন্থা? 100 বার 2024-এ যারা 400 টার্গেট দিয়েছিল, 400 পার বলেছিল, তারা 240-এ এসে থেমে গেছে, এবং সেটাও চুরি করে হয়েছে, আজকের দিনে প্রমাণিত। চুরি না করলে হয়তো সংখ্যাটা 200-রও কম হতো, বা হয়তো 135-36, যাই হোক, সেটা অ্যাজাম্পশন। কিন্তু 240-এ তারা থেমে গেছে, এটা ফ্যাক্ট। তাহলে যারা 400 পার বলেছিল তারা 240-এ থেমে গেছে, এটা তো তাদের, তুমি যেই কথাটা বললে সেটাই তো প্রমাণিত হয় যে তাদের, তার মানে এইগুলো এখন টিকছে না, এইগুলো ইলেকটোরাল ডিভিডেন্ড দিচ্ছে না, মোদিজির কে আর সেইভাবে ইলেকটোরালি বিক্রি করা যাচ্ছে না। এখানে অনেকগুলো প্রশ্ন উঠলো, আমি দেখলাম। প্রথম কথা হচ্ছে যে বিহারে তো আমরা সরাসরি ইলেকশনে যুক্ত নই, তো সুতরাং বিহারে একটু আগে বিজেপির প্রতিনিধি বলছিল নাকি যে এখন এসআইআর এর পর যে তালিকাটা হয়েছে সেটা নাকি একদম স্বচ্ছ। আমি কিছুদিন আগে দেখলাম যে রাহুল গান্ধী নাকি যাদেরকে বর্তমান ইলেকটোরাল রোলে মৃত বলে ডিক্লেয়ার করা হয়েছে, সেরকম বেশ কিছু মানুষজনের সাথে রাহুল গান্ধী চা খাচ্ছে। তো সেই ভিডিওটা সত্যি না মিথ্যে সন্দীপা যদি বলতো ভালো হতো। তো সুতরাং সন্দীপা কিছু বলেনি, তো সুতরাং আমি সেই বিষয়টা তুলছি। কিন্তু এটা ফ্যাক্ট যে বিভিন্ন পরিসংখ্যানে দেখা যাচ্ছে এখনো 14 থেকে 15 লক্ষ মানুষ বর্তমান বিহারের ইলেকটোরাল রোলে আছেন, যাদের নাম একাধিকবার আছে, 2 বার 3 বার তাদের নাম আছে। এবার আসি যেটা বলছেন সুনীতি রঞ্জন বিশ্বাস, ইনি বিজেপিও করেন না, তৃণমূলও করেন না, কংগ্রেসও করেন না, বামপন্থীও নন, কিন্তু ইনি সব দলের সাথে ইনি মিটিং করেন, এই উদ্বাস্তুদের অধিকার নিয়ে কাজ করেন। সুনীতি রঞ্জন বিশ্বাস মাত্র সপ্তাহখানেক আগে বিভিন্ন চ্যানেলে তিনি ইন্টারভিউ দিয়েছেন, তার এস্টিমেট যে এই এসআইআর এ যেসব নথি চাওয়া হয়েছে এবং সিএএ তে যে ভাওতা বিজেপি দিচ্ছে, তার দরুন 60 থেকে 70 লক্ষ নমশূদ্র, মতুয়া এবং রাজবংশী প্রান্তিক মানুষের নাম বাদ যেতে চলেছে। তার কারণ হচ্ছে এরা 2002-এর ভোটার লিস্টে ছিল না, এরা বাপ মা কাউকে দেখাতে পারবে না যে 2002-এর ভোটার লিস্টে এরা ছিল। তারপরে এদের কাছে কোনো বৈধ ডকুমেন্ট নেই। সিএএতে এই যে শান্তনু ঠাকুর বলছিলেন, সিএএতে অ্যাপ্লাই করলে বেঁচে যাবে, কিসে বেঁচে যাবে? ভোটার লিস্টে বাঁচবে না, সে হয়তো আপাতত ডিপোর্টেশনের হাত থেকে বেঁচে যাবে, কিন্তু সিএএতে অ্যাপ্লাই করার দুটো প্রবলেম আছে।
প্রথম প্রবলেম হচ্ছে যেই অ্যাপ্লাই করবে সেটা মেনে নেবে যে সে বিদেশি নাগরিক এবং সে অবৈধভাবে ভারতে আছে, তার মানে তার সম্পত্তি, তার যা যা প্রতিপত্তি বর্তমানে ভারতে সে অর্জন করেছে সেটা বেআইনি হয়ে যায়। সে বেআইনি সম্পত্তিটা ভারত সরকার নেবে কি নেবে না সেই নিয়ে কোনো আইন নেই। এবার সিএতে বলা হবে যে এবার আমি নাগরিকত্বের জন্য দরখাস্ত করছি। এখন দরখাস্ত এই হোলসেল রেটে ভারত সরকার দেবে এরকম কোনো আমাদের কাছে এরকম পরিসংখ্যান নেই। না, সিএর বিষয়টা আমি জানি না কৃষ্ণদা, আমি আর কি বলবো। কৃষ্ণদা যেভাবে বলছেন, মানে তৃণমূল কংগ্রেসের মানুষকে মিসলিড করার ট্রেনিংটা যে খুব প্রপার, এটা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। কারণ সিএর ব্যাপারে খুব পরিষ্কারভাবে উনি যেটা বলছেন, সবার আগে তো আমাদের আজিজুলদা এবং সন্দীপাদির কথা থেকে বা কৃষ্ণদার কথা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বিজেপি নিজের স্বার্থের উপরে স্বচ্ছতাকে জায়গা দেয়। কারণ বিজেপি কাঁদছে না, এনারাই কাঁদছেন। যাদেরকে এনারা নাম চলে যাবে বলে আজকে কান্নাকাটি করছেন, তাদেরকে ওনারা গতকালকেই এরাই বিজেপির ভোট ব্যাংক বারে বারে উত্তরবঙ্গে এনারাই বলে এসছেন। অর্থাৎ এর থেকে এই প্রমাণ হয় এনাদের কথা থেকেই যে বিজেপি স্বার্থের উপরে স্বচ্ছতাকে জায়গা দেয়। প্রথম ইস্যু, প্রথম হচ্ছে সিএর ব্যাপার যেটা বলছিলেন, সিএর ব্যাপারের সাথে ধারণাটা গুলিয়ে দিচ্ছে তৃণমূল। আজকে কুণাল বসু যে বলেছে না যে ফাটা বাসে বিজেপি আটকে গেছে, কি এটা বলতে বলতে বিজেপি বলেছেন। আমি বলছি ওনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ওই পুলিশ ভ্যান পেটাবার সময় যেখানে আটকে গেছিল, এখনো ওনার মাথাটা সেখানে আটকে রয়েছে, তাই উনি ব্যাপারটা বোঝেননি। বিষয়টা হচ্ছে এখানে যে নাগরিকত্বের থেকে বাইরে গিয়ে যে 11টা ডকুমেন্টের বৈধতার কথা বলা হয়েছে, যারা ভারতের নাগরিকত্বের জন্য বৈধ তাদের প্রডিউস করার কথা। যারা শরণার্থী হিসাবে যারা উদ্বাস্তু হয়ে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে এখানে আশ্রয় নিয়েছে, তাদের ক্ষেত্রে এটা টোটালি অ্যাপ্লিকেবল নয়। সিএ এর কথায় আসি, শান্তনু ঠাকুর যেটা বলেছেন খুব পরিষ্কার বিষয় রয়েছে যে সিএ এর যখন অ্যাপ্লিকেশন করা হচ্ছে, যে অ্যাফিডেভিটটা জমা হচ্ছে, সেখানে যে ডকুমেন্টটা দেওয়া হচ্ছে, সেটা যখন অ্যাকসেপ্টেড হচ্ছে পুরোটা স্ক্রুটিনি করে, আপনারা জানেন প্রতিটা জায়গায় ডিএমরা অন্তত 3বার থেকে 4বার সিএ এর অ্যাপ্লিকেশনগুলোকে ফেরত করাচ্ছে। কেন না, ফুল প্রুফ ডকুমেন্টেশন না হলে সিএ ওনারা জমা নিচ্ছেন না। কিন্তু তারপরে এই সিএ আমি বলে দিচ্ছি, এই সিএ অ্যাপ্লিকেশন সেখানে ঠিক আছে, খুব পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে তিনি যোগ্য। সন্দীপাদি কংগ্রেস তো পাতালে, আলোচনা আরো চলবে আমাদের আগামী দিনে। খুব সুন্দরভাবে সিএনআরসি নিয়ে কথা চলছে, কিন্তু না তৃণমূল না বিজেপি, মানে আমি তো বলবো বিজ্ঞের বিজেপি, ওনারা কিন্তু কেউই একবারও বলছেন না। কর্ণাটক ব্যাঙ্গালোর নিয়ে আপনার নেতা মামলা করে এক সপ্তাহ আগে কানমোলা খেয়েছে সুপ্রিম কোর্টে, বলেছে তোমার পিআইএল তুলে না, রাহুল গান্ধী কানমোলা খেয়েছে গত সপ্তাহে। আজকে সময় দিতে পারবো না, প্লিজ সময় দিতে পারবো না, আজকে শেষ করতে হবে, প্লিজ প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং আপনাদের ধন্যবাদ। শেষ করছি এখানে, অন্যান্য খবরের জন্য চোখ রাখুন CNN।